ওয়াইটি থেকে ফ্যামিলি কেচ্ছা বেচা দূর করে দেবেন উনি, মানে পছন্দ করছেন না। এখন তো কন্ট্রোভার্সির ক্রিয়েটাররা বসে গেছে ফ্যামিলি কেচ্ছা বেচতে। দেখো সকালেই শুয়ের, আমি শু বলছি কারণ ওই যে যেমন জাস্ট দিদি ওনার নামটা চেঞ্জ করে ভীমা কি মা বলতে বাধ্য হই, কে কখন স্ট্রাইক মারতে আসে, বুঝতে পারছো তো? নিজের পেছনে বাঁশটা নিয়ে কী লাভ? মানুষের মতিবুদ্ধি তো বলা যায় না। এই যে যেমন ঝিম্পা কোথায় রণদীপ্ত বাবু ইউ রক বলে একটা ভিডিও করলো, সেটা নিয়ে শু বসে গেল আমাকে খেললে ওড়াতে। এর আগেও হয়েছে, যাকে বাদ দাও, আমি জবাবও দিইনি। আমার ইগনোরিং পাওয়ার ওই টেনার মতোই অন্তটা। যাই হোক, আমি প্রথম ভিডিওটা দেখে কোনো রিয়াক্ট করিনি, কিন্তু এখন আমি টিনার ব্লগটা দেখবো বলে ইয়েটা খুললাম, কারণ আমার একটা লাস্ট ভিডিও যেটা সেটা ওকে নিয়েই করবো আমি প্ল্যান করে রেখেছিলাম। সমস্ত তথ্য দেখতে গিয়ে আজকে আমার 2 ঘন্টা টাইম নষ্ট হয়েছে, মহামূল্যবান 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমার কিন্তু দেবার যোগ্যতা থাকে না। আজকে একটা জায়গায় যাবার কথা, সেখানে যাবো না, প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য সেখানে যাবো না, যার জন্য এই সময়টা বার করতে পেরেছি, বুঝতে পারছো? এতক্ষণ বসে বসে দেখছিলাম, তার জন্যে বিকেলে যে রিফ্রেশমেন্ট সেটা মানে বাদ দিয়ে দিয়েছি। এতটা সময় আমি দিতে পারি না। বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখে এলাম, শোয়ের ভিডিও পুরোটা দেখেনি, প্রথমে দেখেই ভালো লাগেনি যে কিরে বাবা বাড়ির কথা বলছে কেন। এই ঘুরে এলো দার্জিলিং না কোথা থেকে ঘুরে এলো, বেশ ভালো ভিউ কামালো, আইফোন নিল। টিনার আইফোন নিতে সুই সব থেকে বিরক্ত হয়েছিল না, যে তুই অহংকার দেখাচ্ছিস সানা দেখাচ্ছিস বলেছিল। আমার কিন্তু মনে হয়েছিল যে ওই আইফোনটা টিনার মানে ওটা একটা কি বিজনেসের সাধন। ও তো ব্লগিংটা ওর সোর্স অফ আর্নিং, ও বলেওছে এর আগে বিজনেসের সাধন ওটা, বুঝতে পারছো? সেইটাও নিয়েছে, ঠিক আছে। ওর লাইফে অনেক প্রবলেম আছে, ও গাড়ি কিনবে। আমি খুব আশা করেছিলাম, আমরা পোল করছিলাম, তখন এত মজা হতো, তখন এই নোংরাগুলো ঢোকেনি। বেশ কিছু নোংরা দর্শক ঢুকে জিনিসগুলোকে কমপ্লিকেট করে দিচ্ছে, এবং তারপর তো বক মহোদয় তো আছেনই, বকের পেছন পেছন বেশ কিছু দর্শক ঢুকেছে, বুঝতে পারছো? তো ভেতর ভেতর যে খেলাগুলো একটু সামান্য জানতে পেরেছি, তাতেই মনটা এত তেতে বিরক্তি হয়ে গেছে। পুরোটা জানলে তাহলে কি অবস্থা হতো। তো যাই হোক, তখন এত ভালো আনন্দ হতো, মস্তি হতো। তখন ওই পাপড়ি ম্যাডাম একদম শুরু থেকে আছেন, আমার শুরুর যে দর্শকরা তারা জানতো, টিনা আসতো আমার লাইভে। তো আমি টিনাকে বলেছিলাম যে তুমি কি কিনবে সেটা নিয়ে আমরা পোল করছি। ও হাসাহাসি করে গেল। তো সেইখানেও দর্শকরা বললো না না গাড়ি কিনতে হবে না, গাড়ি কিনলে টিনার দাদা নিয়ে নেবে, বুঝতে পারছো? তো আমি আমি ভেবেছিলাম গাড়ি, অনেকেই বলছিল ফোন, এই নিয়ে ব্যাপার হয়েছিল। তো যাই হোক, শু তখন 2 না 3টে ভিডিওতে খুবই বিরক্তি প্রকাশ করেছিল এবং নামিয়েছিল টিনার এগেনস্টে ভিডিও, কারণ শু তখন প্রমিনেন্ট একটা ফিগার যে টিনার হয়ে বলছে। আমি প্রথম থেকেই বলতাম টিনার জন্যই চ্যানেল খুলেছি, বহুবার বলেছি, কিন্তু আমি তো আনুবিক খানিক খুঁজে পেতাম না তখন আমাকে কেউ, বুঝতে পারছো? এইবার একটা জিনিস দেখো, আর তারপরে এই যে তোমার ইয়ে থেকে ঘুরে এলো দার্জিলিং থেকে, কমেন্ট বক্সের প্রথম কমেন্টটা, দার্জিলিং ট্যুরের খরচ আর আইফোনের টাকা কি তুলছো? ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি কেচ্ছা যেটা, সেইটা বেচা নয় কি এটা? হ্যাঁ, এটা কন্টেন্ট হিসেবে করলে অনেকে বলছে কন্টেন্ট করেছে, তাতে কি আছে? আমারও মনে হচ্ছে কন্টেন্ট করেছে। কারণ কি শোনো, শুয়ের প্রথম ভিডিওটা দেখে আমার আর করতে ইচ্ছা করেনি ভিডিওটা নিয়ে। কারণ একটা জিনিস দেখো, এই যে জাস্ট দিদি যেহেতু 63,000-এর হোল্ডার, জাস্ট দিদি ভিডিওটা আমরা কন্টেন্ট হিসেবে নিই, বাসা দিদির ভিডিওটা আমরা কন্টেন্ট হিসেবে নিই। যারা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের অনেক সাবস্ক্রাইবার, যাদের কথায় দর্শকরা প্রভাবিত হয়, যার জন্যই তো ওই খুকি খাকির ভিডিওতে দেখে ওই রূপম আর ফারিয়া, তাদের বিশেষ করে রূপমের মুখোশটা খুলে ফেললো রূপম। তার আগে তো বেশ গুডি লাভার বয় মনে হচ্ছিল, এখন তো মনে হয় জরুকা গুলাম লাজ নারী পেছন পেছন ঘরে বউয়ের একটা নোংরামোর পরিচয়ও দিয়ে গেছে। কারণ কি, মুসলিম মেয়ে হিন্দু রীতি মানছে যেখানে তার হিন্দু বর, এটাতে কোনো দোষ নেই। মুসলিম মেয়ে হিন্দু রীতিনীতি মানলে সেটাকে ক্রাইম হিসেবে বলাই যায় না। কিন্তু রূপম যে কথাগুলো বলেছে, যে দর্শকরা বলেছে বলে আমি হোমকুণ্ড করিনি, রীতিনীতি মানিনি, জাস্ট দর্শকদের সন্তুষ্ট করবো বলে মন্দিরে গিয়ে সিঁদুর তুলে দিয়েছি। মানে সিঁদুরের কোনো মূল্যই নেই ওদের কাছে, সেটা ক্রাইম নয়। মানে আদালতে ক্রাইম নয়, যেমন ধরো পরকীয়া আদালতে ক্রাইম নয়, কিন্তু সামাজিকভাবে ক্রাইম। আজকে 2 বছর ধরে পরকীয়া করে কিন্তু এই ওয়াইটিল মানুষেরা করে খেলো, কেউ পজিটিভভাবে কেউ নেগেটিভভাবে। কেউ পরকীয়া বলে মেয়েটাকে নেগেটিভভাবে গ্রিল করেছে টিনাকে, কেউ মানে নেগেটিভভাবে, কেউ পজিটিভভাবে তাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে, কিন্তু টিনা ব্লগ সবাই লাগিয়েছে। মোদ্দাটা কি, পরকীয়া কি ক্রাইম? সেই রকম, বুঝতে পারছো? আজকে রিয়াঙ্কার ভিডিও দেখলে বুঝতে পারবে যে আঁতুর ঘর বলেও সিঁদুর লাগাচ্ছে না, কারণ সিঁদুরটা আমাদের পরম পবিত্র একটা জিনিস। আজকে মারিয়া বলছে যে সিঁদুরের মূল্য নেই, সিঁদুর অমূল্য, অন্য লোকে সিঁদুর পড়তে নেই, যার জন্য দর্শকরা বলেছে যে মন্দিরের কাছ থেকে যে সিঁদুরটা পেয়েছে তার মূল্য ধরে দিতে। এবার ও বিয়ের সিঁদুরের সঙ্গে ওটা মিলিয়ে ফেলেছে, বরঞ্চ মুসলিম মেয়ে হিসেবে ও অন্তত ফেক হোক সত্যি হোক অন্তত ভার্বালি শ্রদ্ধা দেখাবার চেষ্টা করছে। কিন্তু রূপমের কি অসভ্যতা, ওর কথা বলার ভঙ্গিতে মেজাজটা গরম হয়ে গেছে। ঠিক আছে, গেল মারিয়া রূপমকে নিয়ে। রিয়াঙ্কার ভিডিওতে আমি কোনো খারাপ জিনিস খুঁজে পেলাম না। যে দর্শকটা বলেছে ওইরকমভাবে এটা সদ্যজাত মাকে ছিনাল কেন বলবে, কোন ছিনালগিরি সে করেছে? শাড়ি পরে নাইটি পরেই তো থাকেন, দেখছি রিয়াঙ্কার ভিডিওগুলো, ছোটো শর্টসগুলো। আচ্ছা, এইবার ফিরে আসি শুয়ের কথায়। শু নামটা বলছি, জানি না এটাতে স্ট্রাইক দেওয়া যায় কিনা, কারণ এখানে কাউকে বিশ্বাস করা যায় না। শু একটা ভিডিও করেছে, মানে ওইটা এক শর্ট ভিডিও, হাসতে হাসতে পুরো নর্মাল, যে আমার দিদির ভিডিও এলো না,
এখনো আমি এক্সপেক্ট করছিলাম জাস্ট দিদির ভিডিও আসবে। ওর উচ্ছলতা আর নর্মালসি দেখে খুবই ভালোও লাগছে, কারণ কারো সংসার ভাঙে কে চায়? এই তো আনন্দ করে ঘুরে এলো। এবং দর্শকরা ঠিক ধরেছে খানিকটা, বলছে আইফোন আর ওই ট্যুরের ভিডিওর পয়সা তুলতে চাইছো নাকি? কারণ শুয়ের ট্র্যাক রেকর্ড আছে তো, এর আগেও 2-3 বার করেছে। তখন আমিও নতুন আমিও গিয়ে ওর লাইভে যোগ দিতাম, আমি বলতাম প্লিজ এমন করো না। ও আমায় জবাব দিত না, সৌমিদি আমি আর এই কন্ট্রোভার্সি ভিডিও করবো না। একদিন বাদ দিয়ে পরের দিন পুরো জোর কদমে আবার ফিরে আসতো। এই নিয়ে বারবার 3 বার। তারপর আর মানে বিশ্বাস হতো না, বোধহয় দর্শকরাও বিশ্বাস করছে না, যার জন্য সেই ট্রিকটা বন্ধ হয়েছে। বারবার কন্ট্রোভার্সি ছেড়ে দেবো বলে চলে যেত, আবার ফিরে আসতো, বুঝতে পারছো? তো এইটা হয়তো ওর মানসিক প্রবলেম হতেই পারে যে আর নিতে পারছি না ভাই। আবার দুপুরে যেমন একটুখানি আর দেখতে ইচ্ছে করছিল না, আমি দুপুরে বসে বসে রিল দেখেছি, ওয়েব সিরিজ দেখেছি, তারপর ঘুমিয়ে টুমিয়ে যে ফ্রেশ হয়েছি, তখন আবার দেখলাম কাজকে কাজ হিসেবে নিয়েছি এবং 2টো মহামূল্যবান ঘন্টা নষ্ট করেছি। আচ্ছা, শুয়ের কথাটা ফিনিশ করে নিই। ব্যাপারটা হচ্ছে যে মানসিক প্রবলেম হতেই পারে, মানে মন এত জটিল জিনিস না, স্বামী সব দিচ্ছে তবু অভিমান হয়। যেমন ধরো কোনো মহিলার সারা দিন রান্নাঘরে কাজ রয়েছে, বাবা কতগুলো আইটেম, আমাদের বাঙালিদের তো নোলা কমপ্লিট হয় না। চিলি চিকেনও রয়েছে, তার মধ্যে মাছের ঝোলও হলো, মানে সেই আমাদেরই ধরো না, চিলি চিকেন রয়েছে, তারপর তোমার ওই আজকে যেটা হয়েছে ওই কাঁচকলা পেঁপে দিয়ে জিরে মরিচ দিয়ে একটা মাছের ঝোল, সেটা হয়েছে। তারপরে লাউ হয়েছে, লাউ মানে যেগুলো শরীরটাকে ঠান্ডা রাখে, লাল শাক হয়েছে, তারপরে বড়ি দিয়ে লাল শাকের চচ্চড়ি, আর একটা কি হয়েছিল, হ্যাঁ একটা নন বেঙ্গলি স্টাইল একটা হয়েছিল, ওটা আমার ছেলের জন্য। ওই ঢ্যাঁড়সটাকে এমনি স্লিট করে দিয়ে আমচুর দিয়ে পেঁয়াজ দিয়ে ইয়ে করে, আমরা ঢ্যাঁড়স ওভাবে বানাই না, ওটা পিওরলি নন বেঙ্গলি স্টাইলে, মানে যত ঢ্যাঁড়স তত কাঁচা লঙ্কা। আর ছেলে যথারীতি খুশি হয়েছে ভীষণ। আর যেখানে ভিডিও করছি একটু দূরেই মুগ ডালটা রাখা আছে, ওটা ফ্রিজে তুলতে হবে। এই এত আইটেম, ধরো সকাল থেকে কেউ যদি রান্নাঘরে লেগে থাকে, তার কি মনে হবে এই গরমে বড্ড কষ্ট, ওরে বাবারে পেরে উঠছে না। আবার কারুর বাড়ির লোকে যদি সব আইটেমগুলো রান্না করে দেয়, তখন কি মনে হবে যে ধর এরাই সব করে দিল, আমি তো চান্সই পেলাম না রান্না করা। তার মানে মানুষের মন কি পরিমাণ জটিল দেখেছো? কারুর কাছে ওই জিনিসটা নেই, তার অভিমান হচ্ছে আমার স্বামী কিনে দিচ্ছে না। কারুর কাছে ওই জিনিসটা রয়েছে, দেখো দামি দামি শাড়ি কিনে দিচ্ছে 4-5টা, তাহলে কি শাড়ি দিয়েই স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায়? একটুখানি আদর করা, একটুখানি সাথে থাকা, একটু হাত ধরে বেড়াতে নিয়ে যাওয়া, এগুলোর কি দরকার নেই? মানে কেউ কোনো কিছুতে সন্তুষ্ট আছে? মন বড় জটিল জিনিস, কিন্তু সেইগুলো তোমার ইয়েতে প্রতিবাদ হবে কেন? বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যখন সে খ্যাতি মানে ফেমাস হয়েছে, সে নিজে যেভাবে কন্ট্রোভার্সি করে, অন্য ব্লগার দেশে কি বুঝতে পারছে না একে নিয়ে কন্ট্রোভার্সি হবে? অলরেডি ঝিম্পা ভিডিও নামিয়েছে, এবার এখন তো সব সাপে নেউলে মিলে গেছে, ছাঁটঘাট হয়ে গেছে। সুতরাং এখন তো কেউ বহিন, এখন ভাই চলে গেছে। জাস দিদির কথা বলছি, আমার বহিনের ঘর ভেঙেছে। অ্যাকচুয়ালি জাস দিদির ভিডিওটাই দেখেছি আমি মহামূল্যবান 2 ঘন্টা নষ্ট করেছি, এই যে ঘাড়ে লেগে গেছে, যে এরকম ঘাড় নিচু করে দেখছিলাম তো ঘাড়টা ফেরাতে পারছি না। মহামূল্যবান 2 ঘন্টা নষ্ট করে এসেছি, মেনলি জাস দিদির ভিডিওটাই দেখে এসেছি। তো জাস দিদি বলেছে, মন্দ কথা নয়, জাস দিদি কোথায় কি বলেছে, এটা শুয়ের যে ছোট্ট ওই যে রিলটা না, ছোট্ট যে ভিডিওটা দিয়েছে, ওইটা থেকে জানলাম। আমি কিন্তু এগুলো দেখিনি। শু নিজেই বলছে খুব সুন্দর হেসে উচ্ছলভাবে যে ওর চোখে মাছ ভাজতে গিয়ে না কি করতে গিয়ে তেল ছিটকে লেগেছিল। তখন ওর হাজব্যান্ড এসে ওর চোখে এইখানটায় চুমু খেয়েছে, কপালে চুমু খেয়েছে, নাকে না কোথায় চুমু খেয়েছে বললো। এইবার ওইটা ঠিক কথা, ওখানে কোনো কামকতা নেই, ওখানে কোনো সেক্সুয়াল কিছু নেই, ওখানে জাস্ট একটা স্নেহের পরশ। তো এই যার ব্যাপার স্যাপার। এবার সেই সময় নাকি যেরকম ওর ফোনের অটো কল রেকর্ডটা অন থাকে এবং রেকর্ড হয়ে যায়, এবং রেকর্ড হলে সেগুলো ওয়াইটিতে ছাড়তেই হয়, কারণ রেকর্ড হলে নিয়ম হচ্ছে ছাড়তে হবে, বুঝতে পারছো? তো সেই রকম ওদের ইয়েটা খোলা ছিল, ওদের ক্যামেরাটা খোলা ছিল, এবং ওর হাজব্যান্ডের দিব্যি খেয়ে বলছে যে ও চেনে না, মানে ওর হাজব্যান্ড জানে না ক্যামেরাটা খোলা ছিল। হতেই পারে, কারণ ওর হাজব্যান্ডকে দেখে নিরীহ ভদ্রলোক বলেই মনে হয়, এবং ক্যামেরার সামনে ছ্যাবলামো করার মতো মানুষ উনি নন। তো একটা সুন্দর সুস্থ সম্পর্ক দুজনের মধ্যে রয়েছে, এবং ছেলেপুলে না থাকলে হাজব্যান্ডের ওয়াইফের সম্পর্ক আরো মানে গাঢ় হয়ে যায়। দুজনের হাত ধরে এগোয়, আর এমন কিছু কম দিনের রিস্তা নয় তো অনেক দিন। তো এত সুন্দর মাখো যদি রিস্তা চলছে, এগুলো নাকি জাস দিদির কথা। মাখো যখন রিস্তা চলছে, তখন এসব কেন? কথাটা যুক্তি নেই। আর বিশেষ করে শুয়ের ওই যে উচ্ছল ছোট্ট ভিডিওটা, ভগবান করুন ওরা উচ্ছলই থাক, বুঝতে পারছো? শুয়ের যে ওই উচ্ছল ভিডিওটা দেখে স্পষ্ট তো মনে হচ্ছে যে কিছুই হয়নি। তাহলে এটা কন্টেন্ট, তার মানে ফ্যামিলি কেচ্ছা তো একরকম, নিজেদের সম্পর্কটাও কন্টেন্ট হয়ে গেল। হ্যাঁ, এটা ভালো লাগেনি, কিন্তু ভালো লাগছে না। কারণ কি জানো, এই শোয়ের সম্বন্ধে একটা কথা হলে কিছু দর্শক এমন ব্রেন ওয়াশ হয়ে আছে, তারা ভার্চুয়ালি কামড়াতে আসে। মানে আমার কমেন্ট বক্সে এসে আমাকে তো যা বলার বলেই যায়। কেউ আবার ভদ্রভাবে কনফ্রেন্ট করে, কেউ আবার অন্য লোকের লাইফে গিয়ে, অন্য লোকের কমেন্ট বক্সে গিয়ে মানে বমি করতে বসে, বুঝতে পারছো? স্ক্রিনশট কিন্তু সবই এসে যায়। আমি দেখি না বলে যে কিছু জানতে পারি না তা নয়, বুঝতে পারছো তো? যতই আনুবীক্ষণিক হই, কিছু লোকের ভালোবাসা আমিও তো পেয়েছি। এবার স্ক্রিনশট সব আমার কাছে এসেও যায়। এবার ব্যাপারটা হচ্ছে
কিছু জায়গায় বুঝতেই পারি যে কারোর দ্বারা কেউ খুবই বেশি প্রভাবিত, এবং সেখানে বোঝাই যায় যে সেই মানুষটার ক্রেডিট তাহলে দর্শকদের এইভাবে প্রভাবিত করতে পেরেছে, তাই না? এটা তো সেই মানুষটার ক্রেডিট। এবার এখানে নিয়ম হচ্ছে যে কেউ সুস্থভাবে কাজ করতে পারবে না, সবাই যেন সবার কম্পিটিটার, সবাই যেন সবাইকে আঁচড়াতে কামড়াতে আসছে, বুঝতে পারছো তো? না হলে এক এক সময় কিন্তু কলিগ হিসেবে আমার কারোর প্রতি কোনো রেশারেশি বা দেশ নেই, যে যার যোগ্যতা অনুযায়ী অ্যাচিভ করতে পেরেছে, বুঝতে পারছো? আমি সোজা পথে চলার মানুষ, আমি কখনো ব্যাকা রাস্তা নিই না, সেটা আমার রেসপন্সিবিলিটি, সেটা আমি অন্য কাউকে বলতে পারি না যে তুমি কেন করছো। যে যার মতো করে সাকসেস অ্যাচিভ করবে এখানে, তাই তো? সেটাই ব্যাপার। এবং সে বেশ কিছু দর্শককে প্রভাবিত করতে পেরেছে, ঠিক আছে, কিন্তু এইভাবে যে ফ্যামিলির ব্যাপারটাকে ও পাবলিক করছে, এতে কি ও নিজে ছোট হয়ে যাচ্ছে না? ও নিজের দর্শকদের কাছে ও ছোট হয়ে যাচ্ছে না? আচ্ছা, ওই টাকা তোলার ব্যাপারটা 20 লাখ টাকা কিউআর কোড দিয়ে তোলা যায় না, এটা ড্যাম শিওর। ওই টাকা তোলার ব্যাপারটা যদি সুকে নিয়ে বলা হয়, ম্যাডাম বলছিলেন চ্যানেল খোলো, 20 লাখ 30 লাখ তোলো, আমি কথাটা পেয়েছি, সেটা নিয়ে ভিডিও করেছি, কাউকে গ্রিল করার তখন মেন্টালিটি ছিল না, আমি জাস্ট কথাটা কোট করেছি। আর গ্রিল করতেই যাবো কেন? সত্যিটা জানি, আমি ডিপার্টমেন্টের লোক, সত্যি কি আমি জানি, এখানে কেউ সত্যি বলে না, বুঝতে পারছো তো? যাই হোক, কিন্তু কিউআর কোড দিয়ে 20 লক্ষ টাকা ওঠে না, ওই টিয়া পাখি 12.5 লক্ষ টাকা উঠেছিল, কারণ একটা দর্শকরা দেবে, দর্শকরা কত দেবে ইন্ডিভিজুয়ালি। অবশ্য ওই ফারিয়ার ক্ষেত্রে দেখলাম ফ্রিজ কেনার জন্য 10,000 টাকা এসে গেল। ওই যে ফারিয়ার যে কেসটা না, দেখো সুয়ের ব্যাপারটা আমি কিছু বলছি না, টাকা তোলা নিয়েই আমি কিছু বলবো না, যেমন টিয়া পাখিরও তো একটা ইমোশনাল কেস, যেরামই হোক। যেদিন টিয়া পাখি এসেছিল দেখে খুবই খারাপ লেগেছিল, আমার ছেলেটাকে বাঁচাও, তোমরা যে যা পারো দাও, 50টা টাকা হলেও হবে। সুয়ের ক্ষেত্রে কি হয়েছে, ওর ইয়েতে মানে এই কথাগুলো আমি তুলিকার থেকে জানলাম। তুলিকা মজুমদার বলে আমার একজন বিশিষ্ট দর্শক আছেন, উনি এসে আমাকে এই তথ্যগুলো দিয়ে গেছেন কমেন্ট বক্সে। সেখান থেকে জানলাম যে ওই বড় চ্যানেল সুয়ের ওপর একটা কেস করেছিল সুপ্রিম কোর্টে করেছিল, তাই তো লিখেছে। আমার কমেন্টটা তুলিকা যদি ডিলিট না করে থাকে, আমার কমেন্ট বক্সে আছে। ওই ম্যাডামকে নিয়ে যে ভিডিওটা, ম্যাডামকে নিয়ে নয়, মানে লাইভ নিয়ে যে ভিডিওটা করেছিলাম, ওইটাতেই আছে। একটু কনভারসেশন টাইপেরও হয়েছে, তুলিকা 2-3টে কমেন্ট লিখেছে, আমি তার জবাব দিয়েছি, তোমাদের যদি দেখতে হয় ওখানে দেখে নিও। তো ওইখান থেকে যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে যে একটা সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের লয়ারদের প্রচুর ফিজ হতেই পারে, কারণ টিনার ক্ষেত্রে আমি হাইকোর্টের লয়ারদের ব্যাপারটা পাতা করেছি, আর ফোকলার কথা শুনলেই 73,000 টাকা, আমি তো গুগলে দেখেছিলাম 60 থেকে 70,000 টাকা। তো হাইকোর্টের ব্যাপার স্যাপার এই হয়, যদি সুপ্রিম কোর্টের আরও বেশি হবে। সেই সময় ও একদম হাঁকপাক করে বুঝতে পারেনি কি হবে না হবে। অ্যাকচুয়ালি ওয়াইটিতে কেস মানে তো ফুস হয়ে যায়, কিন্তু প্রথমে আমারও তো ধারণা ছিল না। তো এইরকম কিছু ব্যাপার ছিল, সেই জন্যে দর্শকদেরও বলেছিল যে কিউআর কোড দিচ্ছি, যা পারো দাও। সেই সময় কিউআর কোডের মানে তোমার কিউআর কোডের ছিল মানে কি, তোমার ওই জাস্ট দিদিও তার স্বামীর জন্য যখন আইসিইউতে ভর্তি ছিল, আমি এই ঢেপিকে পাশে বসে একটা ফটো কিন্তু দেখেছিলাম। আমি কোনোদিন অন্য কথা বলি না এইভাবে, কিন্তু এগুলো তো পার্সোনাল কথা নয়, এগুলো তো জগজাহির ব্যাপার স্যাপার, বুঝতে পারছো তো? আমি এই এইটা দেখেছি, শর্টসে দিয়েছিল, ঢেপি ওই জাজ দিদির পাশে বসেছিল, সেইখানে জাজ দিদি বলেছিল 200 টাকা থেকে, এরকম কিছু মনে পড়ছে না, 200 টাকা থেকেও দিতে পারো, যে যা পারো দাও, এরকম। তা তখন কিউআর কোডের ব্যাপার স্যাপার ছিল, আর জলনদীপ তো ডিজিটাল বিক্রি তখন তো রমরম করে চলছে, ওদিকে টিয়া পাখির ব্যাপারটা হলো। এবার দেখো, যারা টাকা নিয়েছে তাদের নিয়ে কথা হয়েছে, এটা ওয়াইটি কিছু না করলেই এখানে লোকে কথা বলে। টিনার ব্যাপারে আমরা কি দেখতে পেয়েছি, লোকে গেস করে নিয়ে ফালতু কথা বলেছে। যখন বোঝাই যাচ্ছে না যে টিনাকে তার বাপ মা কেন তাড়ালো, তখন যেহেতু পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার কসম খেয়ে বসেছে, এখন সবই জানতে পারছি যে ফোন গেছে, তারপরে ভয়েস রেকর্ড রিলিজ হয়েছে, যে এরপর থেকে ওকে সাপোর্ট করবো, এরকে অপোজ করবো, তখন তার প্রভাবিত দর্শকেরা একবারে মানে নারকোল ফাটিয়ে ধরে নিয়েছে, ও যা বলছে তাই সত্যি, বুঝতে পারছো? এই জায়গাটাই তো এই ফ্যামিলিকে বেছে নষ্ট করে ফেলছে মেয়েটা বলতে যাচ্ছিলাম, মেয়েটা বললেই তোমরা আমায় কামড়াতে আসবে, তোমার কাছে সবাই মেয়ে, সত্যি মেয়ে নয় তো। টিনাই যদি এখন মেয়ে না হয়, তাহলে অন্যদের কি বলবো? টিনা এটা 25 বছরের মেয়ে, বলো ও কি মহিলা বলার যোগ্য? এখন যথেষ্ট অল্প বয়স। তো এখানে একটা জিনিস দেখো, সেইখানে বলা হচ্ছে, এই তুলিকারই কমেন্ট পেয়েছি আমি, যে ও বিয়ের আগে হয়তো খুব ঝামেলা করেছিল, যার জন্য ওর বাবা মা, বিয়ের আগে বলছি, ও শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে হয়তো ওই ফোকলার সঙ্গে দেখা করার জন্য খুব ঝামেলা করেছিল, তাই জন্য হয়তো ওর বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তো আমার দর্শক বন্ধুরা কনভার্স করেছিলেন, যে এই কমেন্টগুলো সব আছে, তো কনভার্স করেছিলেন যে আপনি জানলেন কি করে, তখন তুলিকা লিখেছিল আমার অনুমান। তো বুঝতে পারছো, টিনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা আমরা অনুমান করে নিচ্ছি, কিন্তু অন্য সব ক্ষেত্রে তো আমরা মানে দিব্য চক্ষুর দরকার নেই, আমরা তো বাস্তব চামড়ার চোখে দেখতে পাচ্ছি। তো এই ইমিডিয়েট ঘুরে এলো, কি সুন্দর, নিজেই বলছে যে আমার চোখে তেল ছিটকেছে বলে আমার বর আমাকে ভালোবাসার স্পর্শ দিয়েছে, ওখানে কামকথা নেই, ঠিক আছে, ওটা স্নেহের স্পর্শ। তো যে দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব রয়েছে, স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে, আর পাতানো দিদির তো বিরাট বড় বিছানা ছাড়া, ফোকলা যেমন বিছানা ছাড়া কিছু বোঝে না, পাতানো দিদি কিতকিত খেলা মুক্তমুখও বলে দিলেন, সব কিছু যে সম্পর্কে রয়েছে, সেই সম্পর্ক কেন বাইরে এসে দাগ লাগানো সেই সম্পর্কতে? আর ভদ্রলোককে দেখেছি, তুহিনদাকে দেখেছি, নিপাট ভালো মানুষ, ভদ্র নিপাট ভালো মানুষ, কি দরকার কন্টেন্ট করার?
কি দরকার? এটা পিওরলি কন্টেন্ট, ভেতরে তো কিচ্ছু নেই। কারণ যেভাবে হাসতে হাসতে এসে বললো, আরে এই তো ঘুরে এলো রে বাবা, এই ঘুরে এলো, তারপরে এই যে এই চোখে চুমো নাকে চুমো, এই তো আমি জানতামই না, তো ওর কথা থেকে শুনতে পাচ্ছি, তাহলে এরপরে এত কন্ড হতে পারে? এই জানে, আমি তো বুঝতে পারছি না। এবং ওই টপিকের একটা ভিডিও এসছে, আমার সেটাও এখন দেখতে ইচ্ছে করলো না, কারণ আমার 2 ঘন্টা অলরেডি নষ্ট হয়ে গেছে, এখন আর দেখার সময় নেই, এখন প্রচণ্ড কাজ উঠতে হবে। একটা জিনিস দেখো, এইখানে এই সেকেন্ড ভিডিওটা জাস্ট একটু গোথ্রু করবো বলে সবে চালিয়েছিলাম। এখানে ঝিম্পার ভিডিওর উত্তর দিচ্ছে, সেখানে বলছে যে কি একটা বললো, যে তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোরা হয়তো বুঝতে পারবি যে ভালো লাগার মধ্যেও খারাপ লাগা কিভাবে থাকে। আর ও জিনিসটা কেন বলছে, কারণ ও যেহেতু ব্লগ চ্যানেল চালায়, শিগগিরই ওর জায়গার পরিবর্তন হবে। এর আগেও দর্শকদের বলেছিল আমাকে এটা ভাড়া বাড়ি দেখে দাও। আগের ভিডিওটাতেও যেন কোথায় শুনলাম এমন একটা জায়গা চাই যেখানে আমি আর আমার বাচ্চা, মানে ওই ওর যে পোষ্যটা, তারা যেন ভালো থাকে, এইরকম একটা কথা শুনলাম। তো এগুলো ফ্যামিলির ব্যাপার, তো এগুলো কন্টেন্ট করার কি দরকার, যেখানে ব্লগাররা এত কন্টেন্ট দিচ্ছে। বরাবর নিজেই তো বলে আমার কোনো কন্টেন্টের অভাব হয় না, আমি কন্টেন্ট খুঁজে নিতে পারি। রিয়াঙ্কা কন্টেন্ট দিচ্ছে, সেন্সেশন কন্টেন্ট দিচ্ছে, এত কন্টেন্ট রয়েছে চতুর্দিকে। এই গেল শোয়ের কথা। আর একটা কথা বলবো ভেবেছিলাম, কিন্তু অলরেডি টাইম হয়ে গেছে, টাইম আপ হয়ে গেছে, তবু বলে নিই, 2 ঘন্টা নষ্ট করেছি, একটু তো বলবো। প্রিয়স্মিতা এবং রূপম বলে একটা রূপন এরকম একটা ইয়ে আছে, তাদের 190K সাবস্ক্রাইবার। তাদের সঙ্গে কি প্রবলেম হচ্ছে জানো, ওই যে দর্শকরা যেরকম মেসেঞ্জারে ফোন করে ইয়ে করে, সেরকম ফোন করেছে, দাদা আপনার ভিডিও খুব ভালো লাগে, খুব ভালো লাগে, এইরকম করে প্রথমে কথা বলেছে। তারপরে কি করেছে, 10 মিনিটের ওপর হয়ে গেছে, ভদ্রলোক বিরক্ত হয়ে ফোনটা কেটে দিয়েছে। তারপরেই গালাগাল, তুই নিজেকে কি ভাবিস রে, ড্যাশের বাচ্চা, অমুক তমুক, মা বোন তুলে গালাগাল, বুঝতে পারছো? তো দ্বিতীয়বার উনি ফোন কেটে দিয়েছেন, ওই রূপন বা রূপল, যে আমি নামটা ঠিক মনে করতে পারছি না, ফার্স্ট টাইম দেখলাম ওনাদের ভিডিও। তো উনি যেই ফোনটা কেটে দিয়েছেন, তারপর যখন অকথ্য কাঁচা কাঁচা গালাগাল দিচ্ছে, তখন ভদ্রলোক বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কি। তখন উনি অন্য একটা ফোন থেকে ওই জিনিসটা পুরো ভিডিও করেছেন, মানে কলটাও তো তুলেছেন, প্লাস পুরো শুধু কল রেকর্ড না, ভিডিও করেছেন। তারপরে পেছন থেকে প্রিয়স্মিতা বলছে ওর 5 বছর আগে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা 5 বছর আগে ফিনিশ হয়ে গেছিল। তারপরে রিসেন্টলি ও বিয়ে করেছে, 2 বছর হয়েছে। মানে সেই সম্পর্কের পরে এই বিয়েটার জন্য সেই সম্পর্কটাকে লাথি মেরে এসছে তা কিন্তু নয়। সেই যে লোকটার সঙ্গে প্রিয়স্মিতার সম্পর্ক ছিল, সেই লোকটার একটা বন্ধু ছিল যাকে ও দাদা বলে ডাকতো, যার নাম উত্তম হালদার। সেই দাদাটি বর্তমানে এটা শুরু করেছে এবং অনেক দিন থেকে ওদের নক করছিল। ওই যে সেই টিনার ক্ষেত্রে যেটা লাগিয়ে দিচ্ছে গো, ওই যে সোনার দোকানের লোকটা, ওই যে বিশ্ব ব্রহ্মাণ্ড লোকে যাকে নাম দিয়েছে, বিশ্বরূপ না বিশ্ব কিছু এটা, তো সেইখানে ওই যে ফোকলা বলছে দাদা বললেই দাদা হয় না, বোন বললেই বোন হয় না, অথচ অর্কর বউকে ও বোন বলছে। তা ওর ক্ষেত্রে বোন বললেই বোন হয়, অন্য লোকের ক্ষেত্রে কিন্তু দাদা বললে দাদা হয় না, বোন বললে বোন হয় না। তো যাই হোক, তো দাদা বলছিল সে কদিন ধরে এদের পরেশান করছিল, বলছিল যে একটা মানুষকে একটা মানুষের জীবন নষ্ট করে এসেছিস। দেখো রিলেশনশিপ কাট অফ হয়েছে, 5 বছর হয়ে গেছে, তারপর বিয়ে করেছে। অ্যাকচুয়ালি এদের ধারণাটা ছিল ওর বরকে বলে দেবে যাতে ওদের সম্পর্কটা ভেঙে যায়, কিন্তু যে মানুষটাকে ও বিয়ে করেছে সে মানুষটা ওর বন্ধু ছিল আগে থেকে। যখন ওর সম্পর্ক চলছিল তখনও এই রূপন ওর সঙ্গেই ছিল, দাদা বলতো তাকে। এবং দর্শকরাও খুব কনগ্রাচুলেট করছে যে স্বামী স্ত্রীতে বন্ধুত্ব বাবাই যায় না। দ্বিতীয় কথা, এইসব জানার পরও রূপন মেনে নিচ্ছে, অনেকে হলেই সন্দেহ করতো, সন্দেহ করার জায়গায় নেই, কারণ সেই ভদ্রলোককে যার সঙ্গে সম্পর্ক কাটা পড়েছে সেটা কিন্তু 5 বছর হয়ে গেছে সেই সম্পর্কটা। বর্তমানে ওরা 2 বছর পরিণয় সূত্রে আবদ্ধ, তাহলে ধরে নিচ্ছি সম্পর্কের মধ্যে 3 বছর গ্যাপ হয়ে গেছে। তারপরে গিয়ে এই ভদ্রলোকের সঙ্গে বিয়ে থা হয়েছে এবং দুজনে খুব ভালো ভাবে রয়েছে। ওই বউয়ের কামাই খাস শুরু করেছে, সেখানে ও বলছে ব্যাকগ্রাউন্ডের কাজকর্ম থাকে, থাকে, ও একটু বাড়িয়ে ছাড়িয়েই বলবে প্রিয়স্মিতা, ব্যাকগ্রাউন্ডে এমন কাজ থাকে না যে একটা বর, ওই যে ফোগলার কথাবার্তা, যে একটা পুরুষ মানুষ পুরো চাকরি বাকরি ছেড়ে বউয়ের ওই চ্যানেল মেনটেন করতে বসে যায়, ওগুলো চাকরির সঙ্গেও করা যায়। আমাদের হাজব্যান্ডরা কত কিছু মেনটেন করে, বাপরে। তো যাই হোক, তো এই ব্যাপারটা যেটা বর্তমানে ওরা ছোট্ট একটা ভিডিও করেছে, তারপরে ওরা লিগাল স্টেপ নিতে যাচ্ছে, কারণ ওরা ফেসবুকে মানুষটাকে খুঁজে পেয়েছে, উত্তম হালদার বলে মানুষটাকে খুঁজে পেয়েছে, এবং খুঁজে পেয়ে বুঝতে পারছে যে ওদের সম্পর্ক নষ্ট করতে এসেছিল। কিন্তু যেহেতু এই লোকটি, মানে এই রূপন, যে সবটাই জানে, সবটাই জানে, ওই প্রিয়স্মিতা পুরনো সম্পর্কের ব্যাপারটা সবটাই জানে, যার জন্য এদের মধ্যে ওরা কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারেনি। আপাতত আপডেট হচ্ছে এটাই। তাহলে দেখেছো অতীতের ছায়া কি ভয়ঙ্কর, এই ফোগলা টাইপের লোকের পাল্লায় কখনো পড়তে নেই, কারণ অতীতের এই নোংরা ছায়া সেই চুইংগামের চিবিয়ে নষ্ট করে দেওয়ার চুইংগামের মতো, মানে রাবারের মতো, ও সহজে ছাড়ানো যায় না। আমার কত দামি ড্রেস জানো তো, গিয়ে বসেছি, বাচ্চাগুলো হয়তো কোথাও একটা চিবিয়ে আটকে, সিনেমা হলে হয়েছিল, পিভিআরে 500 টাকা দিয়ে টিকিট কেটে গিয়ে দেখতে গেছি, ভালো দামি ওনাতে আটকে গেছে, সে ছাড়াতেই পারি না। তো এই চুইংগামের রাবারের মতো হচ্ছে অতীতের কিছু নোংরা রিলেশনশিপ, বুঝতে পারছো? যাই হোক, ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে, এই বেশি কথা বলছি না। কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব।